আসসালামু আলাইকুম। তোমাদের সাথে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্সে আজকে আমরা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন চ্যাপ্টারে নেতৃত্বের গুণাবলী কি কি এটা দেখব। আর নেতৃত্বের ধরন, বিভিন্ন প্রকারের নেতৃত্ব যে আছে, আমলাতান্ত্রিক নেতৃত্ব, প্রভুত্বমূলক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব এবং নীতি কি, নীতি ও কৌশলের মধ্যে পার্থক্য, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা দেখি যে কৌশল বাস্তবায়নে নেতার গুণাবলী কী। প্রথম গুণাবলী হলো যে সদস্যপদ। নেতা হতে গেলে কি গুণাবলী থাকতে হবে, তার মধ্যে প্রথমটা হলো সদস্যপদ। যে যদি কেউ ফলপ্রসূ নেতা হতে চায় বা ভালো নেতা হতে চায়, তাহলে তাকে প্রথমেই একটা সংগঠনের সদস্য হতে হবে। আর এ কারণেই প্রবীণ ব্যক্তি দলের সকল সদস্য সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন এবং অভিজ্ঞতার আলোকে নেতৃত্ব দানে সফল হন। আরেকটা গুণাবলী হলো যে আবেগের পরিপক্কতা। যে একজন সফল নির্বাহীর মানসিক দিকগুলোর পরিপক্কতা থাকবে বা পরিপক্কতা থাকা বাঞ্ছনীয়। কোনো অবস্থাতেই তার ভাবাবেগ দ্বারা তিনি পরিচালিত হবেন না এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তার বুদ্ধি ও বিচার ক্ষমতা অধিক প্রভাব বিস্তার করবে। নেতাকে তাই অবশ্যই যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের মতো যথেষ্ট পরিপক্ক বা ম্যাচিউরড মেন্টালিটির হতে হবে। এরপরে আমরা দেখি পরামর্শ দানের সামর্থ্য। একজন নির্বাহী কতটুকু দক্ষ বা যোগ্য তা অনেকাংশেই নির্ভর করে তার বিচার বুদ্ধি কতটুকু পরিমাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝাতে পারে। তাই আমরা বলতে পারি যে নির্বাহী শুধু তার অধীনস্থ যারা আছেন তাদেরকেই নেতৃত্ব দেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও পরামর্শ প্রদান করে থাকেন। আরেকটা গুণাবলী হলো অনুগামীদের সম্পর্কে ধারণা। সফল নেতৃত্ব দানের জন্য একজন নেতাকে তার অনুগামীদের আশা আকাঙ্ক্ষা, মনোভাব, মূল্যবোধ, লক্ষ্য, আদর্শ, তারপরে দুর্বলতা ইত্যাদি বিষয় সম্পর্কে গভীরভাবে জানতে হবে। অধস্তনদের যোগ্যতা ও মেধা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখলেই নেতা তাদেরকে যোগ্যতা অনুযায়ী পরিচালনা করতে পারবে। তারপরে হলো ব্যক্তিত্ব উন্নয়ন, দলীয় মনোবল সৃষ্টি, কর্মীবৃন্দের উন্নয়ন, নমনীয়তা ও স্থিতিস্থাপক। ব্যক্তিত্ব উন্নয়ন, নেতাকে সবসময় পরিবর্তিত পরিস্থিতি ও সমকালীন বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয় এবং এই জন্য সময়ের দাবি অনুযায়ী সে নিজেকে উন্নত করে থাকে। দলীয় মনোবল সৃষ্টি,
একজন নেতার ফলপ্রসূতা তার দলীয় মনোবল সৃষ্টির মধ্যে নিহিত থাকে। দলীয় সদস্যদের কাজ এবং দলীয় লক্ষ্য যাতে সর্বদা সঙ্গতিপূর্ণ থাকে সেদিকে সতর্ক থাকতে হয় এবং নেতা অবশ্যই দল সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা রাখবেন। দলীয় সদস্যদের চাহিদা, সমস্যা, দুর্বলতা ইত্যাদি জেনে দলের মনোবলকে চাঙ্গা রাখতে হবে। কর্মীবৃন্দের উন্নয়ন, নমনীয়তা ও স্থিতিস্থাপকতা। যে কাজে সফলতা লাভ করার জন্য একজন নির্বাহীর অবশ্যই নমনীয় মনোভাব থাকা উচিত। তাই তার সর্বদা অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধান করার মতো মন মানসিকতা থাকা উচিত। সমালোচনা সহ্য করার মতো মন মানসিকতা। একজন সফলকাম নির্বাহী তার নিজের কাজের সমালোচনা সহ্য করার মতো সামর্থ্য অর্জন করা উচিত। প্রতিটি কর্মী যাতে নির্ভয়ে তার অভিমত প্রকাশ করতে সক্ষম হয় সে জাতীয় পরিবেশ উন্নয়নের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়। কর্মীদেরকে নেতার সিদ্ধান্তের ভুল ত্রুটি সম্পর্কে গঠনমূলক সমালোচনা করার সুযোগ দিতে হবে এবং নেতাকে এসব সমালোচনা আন্তরিকতার সাথে গ্রহণ করার মানসিকতা রাখতে হবে। তার মানে সমালোচনা যদি সেটা গঠনমূলক হয় তাহলে অবশ্যই নেতা সেই সমালোচনাকে স্বাগত জানাবে এবং নিজেকে শুধরে নেবে। চারিত্রিক ন্যায়পরায়ণতা। প্রতিটি নির্বাহীর মধ্যেই চারিত্রিক ন্যায়পরায়ণতা থাকা বাঞ্ছনীয়। এতে তার অধীনস্থ কর্মীবৃন্দ নিজেদের চরিত্র গঠনে উৎসাহিত হয়। নেতা চারিত্রিক ন্যায়পরায়ণ না হলে অধীনস্থদের তিনি প্রভাবিত করতে পারেন না। নেতাকে অবশ্যই নীতিবান এবং সৎ হতে হয়। এরপরে প্রবর্তনের ক্ষমতা বা পাওয়ার অফ ইনোভেশন। প্রতিষ্ঠানের সাফল্য বৃদ্ধিতে প্রতিনিয়তই পরিবর্তন আনতে হবে এবং পরিবর্তিত অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য নির্বাহীকে উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হয় এবং নতুন প্রযুক্তি ও পদ্ধতির প্রবর্তন করতে হয়। এজন্য নেতাকে সৃজনশীল ও মেধাবী হতে হয়। ব্যক্তিত্ব। উন্নত ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তির পক্ষে সহজেই অপরের শ্রদ্ধাভাজন হওয়া সম্ভব হয় এবং এতে তদারক কার্যে জটিলতা হ্রাস পায়। তাই সম্ভাব্য নেতাকে ব্যক্তিত্ব গঠনের প্রতি প্রয়োজনীয় গুরুত্ব আরোপ করতে হয়। নেতার ব্যক্তিত্বই নেতাকে অনুসারীদের কাছে গ্রহণযোগ্য করে তোলে। আমরা বিশ্বে যত নেতা দেখেছি তাদের এই মোহনীয় ব্যক্তিত্বর কারণেই কিন্তু সবার কাছে তারা বা তার অনুসারীদের কাছে তারা গ্রহণযোগ্যতা পেয়েছেন এবং সেটা যেমন তার কাছের অনুসারী যারা তাদের কাছে যেমন গ্রহণযোগ্যতা পেয়েছেন তেমনি সারা পৃথিবীতেই তারা গ্রহণযোগ্যতা পেয়েছেন। তো উন্নত ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তির পক্ষেই সম্ভব যে অন্যের শ্রদ্ধাভাজন হওয়া। যোগাযোগের নৈপুণ্য। নেতা যত সুন্দর ও সুষ্ঠুভাবে অধস্তনদের কাছে তার মনোভাব প্রকাশ করতে পারবে তার তদারকের সাফল্য ততই বৃদ্ধি হবে বা সেরকমই বৃদ্ধি পাবে। তাই নেতাকে যোগাযোগের আধুনিক কলা কৌশল সম্পর্কে দৃষ্টি রাখতে হয়
ব্যক্তিক প্রণোদনা বা পার্সোনাল মোটিভেশন। নির্বাহী নেতৃত্ব প্রদানের ইচ্ছা থাকা বাঞ্ছনীয়। তার মধ্যে নেতৃত্ব প্রদানের স্পৃহা যদি না থাকে তাহলে নেতৃত্ব সুলভ গুণাবলী উন্নয়নের সম্ভাবনা থাকে না। সেদিক থেকে ব্যক্তিক প্রণোদনা নেতৃত্ব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নেতৃত্ব দেবার প্রবণতা বা ঝোঁক নেতার মধ্যে থাকতে হবে। নিজে যদি কাজে উৎসাহ না পায় তাহলে কখনোই সে নেতৃত্ব ভালোভাবে দিতে পারবে না। কারিগরি সামর্থ্য, ধৈর্য, দায়িত্ববোধ, অনুসন্ধিৎস মন, বিশ্লেষণিক ক্ষমতা। ধৈর্য এটা আসলে অনেক বড় একটা গুণ, যেটা সব মানুষেরই থাকা উচিত। আর যদি তিনি কেউ নেতা হন তাহলে তা অবশ্যই ধৈর্যশীল হতে হবে, কারণ নির্বাহীকে সবসময় ধৈর্যশীল হতে হবে। কারণ প্রতিষ্ঠানে যে কর্মচারী আছেন বা কর্মীরা আছেন তাদের আচার আচরণ যে সবসময় সন্তোষজনক হবে সেটা না। তাই যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং যে কোনো উত্তপ্ত এবং অস্থিতিশীল পরিবেশে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, যেটা একজন নেতার অনেক বড় গুণ। তারপরে দায়িত্ববোধ, অবশ্যই তার এই গুণটা থাকতে হবে, দায়িত্ববোধ। অনুসন্ধিৎস মন, নেতার আরেকটা গুণের কথা আমরা বলতে পারি যে তাকে সর্বদাই নতুন নতুন পথের সন্ধান করতে হয় এবং প্রতিষ্ঠানকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে সচেষ্ট থাকতে হয়। আর এজন্য নির্বাহীর অনুসন্ধিৎস অধিকারী মনের হওয়া প্রয়োজন। বিশেষত যে কর্মী ও কাজ সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো তার জেনে নেওয়া দরকার বা উচিত। বিশ্লেষণিক ক্ষমতা। নেতার যদি বিশ্লেষণ ক্ষমতা না থাকে তাহলে তিনি সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না বা সম্ভব হয় না, এবং নেতাকে তার অতীত অভিজ্ঞতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যাকে বিচার বিশ্লেষণ করতে হবে। যে কোনো বিষয় যখন সমস্যা সামনে আসবে সেটাকে নিয়ে ভাবতে হবে এবং তার যে অতীতের অভিজ্ঞতা আছে বা তার যে জ্ঞান আছে সেটা দিয়ে সেই সমস্যা সমাধান করতে হবে। তো এই হলো গুণাবলী। আমরা এবার চলো নেতৃত্বের কৌশলগত ধরনগুলো একটু দেখি। একটা হলো প্রভুত্বমূলক বা অটোক্রেটিক লিডারশিপ। প্রভুত্বমূলক বা অটোক্রেটিক লিডারশিপে এখানে নির্বাহী আদেশ উপদেশ দেয় এবং অধীনস্থদের অকপটে সেই আদেশ বা উপদেশ মেনে চলতে হয়। এখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং দেখা যায় যে এই নেতৃত্বে কর্মীবৃন্দ বা অধীনস্থ যারা আছেন তাদের কাছ থেকে নেতা কখনো পরামর্শ গ্রহণ করেন না এবং আদেশ দেওয়ার সময় নেতার আচার আচরণে অনেক প্রভুত্ব পরিস্ফুট হয়ে থাকে। আর এই জাতীয় নেতৃবৃন্দ সাধারণত কতগুলো পূর্বানুমানের উপর ভিত্তি করে প্রশাসন কার্য চালান। এই ক্ষেত্রে আমরা ম্যাকগ্রোর এক্স থিওরির কথা বলতে পারি, যেখানে প্রভুত্বমূলক নেতা মনে করেন যে মানুষ কাজ অপছন্দ করে এবং সুযোগ পেলেই তা এড়িয়ে যায়। আর প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে কর্মীদের চাপ দেওয়ার প্রয়োজন রয়েছে। গড়ে সাধারণ মানুষ দায়িত্ব এড়িয়ে চলে এবং তাদের দ্বারা কাজ করার জন্য ভয়ভীতি প্রদর্শনের প্রয়োজন রয়েছে। তার মানে প্রভুত্বমূলক নেতৃত্ব হলো যে নেতৃত্বে নির্বাহী আদেশ
নিষেধ করে এবং অধীনস্থদের অকপটে সেই আদেশ নিষেধ মেনে চলতে হয় এবং সমস্ত রকমের সিদ্ধান্ত নেতা একাই গ্রহণ করে, কর্মীদের কাছ থেকে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করে না এবং যখন আদেশ দেয় সেই আচার আচরণে নেতার প্রভুত্ব পরিস্ফুটিত হয়। এরপর আমরা দেখি পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ নেতৃত্বের মধ্যে আমরা দেখি যে এতে নেতা তার অধীনস্থদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করতে চায় এবং তাদের দিয়ে কাজ সম্পাদন করাতে চায়। মূলত এই জাতীয় নেতা কর্মীর অভাব অভিযোগের প্রতি সযত্ন দৃষ্টি নিবদ্ধ করে এবং প্রয়োজনে সাহায্যের হাত সম্প্রসারিত করে, পারিবারিক স্নেহ মমতার পরিবেশ সৃষ্টির প্রয়াস পায়। এখানে কর্মীবৃন্দের মধ্যে কর্মসন্তুষ্টির মনোভাব সৃষ্টি হয়। এরপর আমরা দেখি আমলাতান্ত্রিক বা ব্যুরোক্রেটিক লিডারশিপ। ব্যুরোক্রেটিক লিডারশিপে সাধারণত দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের নেতৃত্ব দেখা যায়। এ ধরনের নেতৃত্বে নেতা এবং কর্মীরা প্রাতিষ্ঠানিক রীতি নীতি প্রণালী কার্যপদ্ধতি ও বিধিবিধান দ্বারা বাঁধা থাকে। এ নেতৃত্বের আওতাভুক্ত সকলের দায়িত্ব কর্তব্য সুনির্ধারিত থাকে। এই আমলাতান্ত্রিক নেতৃত্বের একটা সুবিধা হলো যে যেহেতু প্রতিষ্ঠানের আওতাভুক্ত সকলেই প্রাতিষ্ঠানিক রীতি নীতি প্রণালী কার্যপদ্ধতি এবং বিধিবিধান দ্বারা বাঁধা থাকে, সেহেতু এখানে দেখা যায় যে কাজ সম্পাদনে সর্বোৎকৃষ্ট পদ্ধতি অনুসরণ করা হয় বলে কর্মীদের সৃজনশীলতা বাড়ে এবং সকল সিদ্ধান্তের একটা র্যাশনালিটি থাকে এখানে। যেহেতু এখানে নেতৃত্বে আবেগ অনুভূতির কোনো মূল্যায়ন করা হয় না, কর্মীদের প্রতি কোনো পক্ষপাতমূলক আচরণ করা হয় না, তাই সকল সিদ্ধান্তের এখানে যৌক্তিকতা থাকে। আর এই ধরনের নেতৃত্বে সংগঠনে নীতি আদর্শ এবং নিয়মকানুনগুলো পূর্ব নির্ধারিত থাকে। এবার আমরা দেখি যে মোহনীয় নেতৃত্ব। মোহনীয় নেতৃত্ব বলতে যে নেতার মোহনীয় গুণের প্রভাবে কর্মীকে তার অনুগত রেখে কাজ সম্পাদন করে, যে একজন ব্যক্তির আচরণের মোহনীয়তা এবং অনুকরণীয় ব্যক্তিত্ব মোহনীয় ক্ষমতার সৃষ্টি করে। এ ধরনের নেতারা কর্মীর প্রয়োজন বুঝে সে অনুযায়ী উদ্দীপনা দেওয়ার চেষ্টা করে। নেতার এ মোহনীয় গুণই কর্মীকে তার প্রতি অনুগত রাখে এবং ধর্মীয় রাজনৈতিক নেতারা এই ধরনের ক্ষমতার অধিকারী হয়ে থাকে। সাধারণত কোনো সংকটপূর্ণ সময়ে এ ধরনের নেতৃত্বের আবির্ভাব ঘটে। আর এই মোহনীয় নেতৃত্ব যেটা আমরা বললাম যে ব্যক্তির আচরণের মোহনীয়তা এবং অনুকরণীয় ব্যক্তিত্ব মোহনীয় ক্ষমতার সৃষ্টি করে। এই নেতৃত্বের একটা সুবিধা হলো কিছু সুবিধা হলো যে এরা একটি অভিন্ন লক্ষ্যে পৌঁছতে অনুসারীদের অনুপ্রাণিত করে। আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে পারি যে উনি মোহনীয় নেতৃত্বের অধিকারী ছিলেন। তারপরে সংগঠন বা দল একটি কেন্দ্রীয় মিশনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকে, এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হতে পারে যে মিশন অর্জনে ব্যবস্থাপনা ভুল থেকে শিক্ষা নিতে অগ্রাধিকার আরোপ করে। আরেকটা আমরা নেতৃত্বের কথা বলতে পারি যে গণতান্ত্রিক নেতৃত্ব। এই নেতৃত্বে নেতা এবং অনুসারীরা বা কর্মীরা যৌথভাবে সিদ্ধান্ত এবং পরিকল্পনা গ্রহণ করে। যেহেতু আমরা নাম থেকে বুঝতে পারছি গণতান্ত্রিক নেতৃত্ব মানে সবারই পার্টিসিপেশন থাকবে, এখানে অংশগ্রহণ থাকবে। এই নেতৃত্বে গণতান্ত্রিক মানসিকতার পরিচয় পাওয়া যায়, কারণ এখানে ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়, অর্থাৎ নেতা ক্ষমতা নিজের কাছে পুঞ্জীভূত করেন না,
কর্মীরা আগে থেকে সংগঠনের তথ্য ও কর্মসূচি সম্পর্কে অবগত থাকে বলে তাদের মনোবল এবং নৈতিকতা বৃদ্ধি পায় এবং নেতার প্রতি কর্মীদের ইতিবাচক ধারণার সৃষ্টি হয়। এ ধরনের নেতৃত্বে সংগঠনের উদ্দেশ্য অর্জন সহজ হয়। দুই ধরনের গণতান্ত্রিক নেতৃত্ব আছে, একটা হলো পরামর্শমূলক নেতৃত্ব আর একটা হলো অংশগ্রহণমূলক নেতৃত্ব। এই পরামর্শমূলক নেতৃত্বে কর্মীদের সাথে পরামর্শ করা হয় এবং এই ধরনের নেতৃত্বে নেতা ও তার অনুসারীরা একটি সামাজিক ইউনিট হিসাবে একত্রে কাজ করে। আর অংশগ্রহণমূলক বা পার্টিসিপেটিভ লিডারশিপ বলতে আমরা বুঝি যে এই ধরনের নেতৃত্বে সংগঠনে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কর্মীদের সম্পৃক্ত করা হয়। নেতা কর্মীদের উপর আস্থা রাখেন এবং তাদেরকে পুরস্কৃত করেন। আর কর্মী দক্ষ ও সৃজনশীল হলে অংশগ্রহণমূলক নেতৃত্ব আরও কার্যকর বলে প্রমাণিত হয়। এবার আসো আমরা নীতি কি এটা দিয়ে আমাদের নীতি কি এবং নীতি ও কৌশলের পার্থক্য কি এটা বলে আমাদের এই আজকের আলোচনা শেষ করব। নীতি বলতে আমরা বুঝি যে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বাস্তবায়ন প্রক্রিয়ার রূপরেখা হলো নীতি। একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বাস্তবায়ন প্রক্রিয়ার রূপরেখা হলো নীতি। এটি নিজে বাস্তবায়নে অংশ নেয় না, দিক নির্দেশনা দেয়। আমরা যদি কোনো পথের কথা বলি, যেমন পথ কিন্তু কখনো নিজে চলে না, কিন্তু পথ কাউকে গন্তব্যে পৌঁছে দেয়। যে পথ নিজে চলে না, কিন্তু পথ দিয়ে চলা উপকরণগুলোকে গন্তব্যে পৌঁছে দেয়। সেরকম নীতিও একটি আদর্শ নীতি ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত সিদ্ধান্তকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে এই পথের মতো ভূমিকা রাখে। তো এখন আমরা একটু দেখি যে নীতি ও কৌশলের পার্থক্যের বিষয়গুলো কি কি। এইগুলো বর্ণনাগুলো তোমরা একটু দেখে নিবে, আমি একটু মুখে বলে দিচ্ছি। যে নীতি ও পার্থক্যের কৌশলের বিষয়গুলো হলো অর্থ, আওতা, প্রকৃতি, উদ্দেশ্য, নির্ভরতা, প্রণয়ন, প্রভাব ও পদ্ধতি। এখন আমরা একটু দেখি যে এই পার্থক্যের বিষয়গুলো বর্ণনা করি। যে অর্থ, নীতির অর্থ কী? নীতি বলতে বোঝায় যে ব্যবস্থাপকীয় কার্য সম্পাদন ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় আদর্শভিত্তিক মৌলিক কাঠামো বা ইনস্ট্রাকশন, নির্দেশিকা। আর কৌশল বলতে আমরা বুঝি যে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নীতির আওতায় গৃহীত ব্যবস্থাপকীয় কৌশল ভিত্তিক কার্যক্রম। কৌশল বলতে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে নীতির আওতায় গৃহীত ব্যবস্থাপকীয় কৌশল ভিত্তিক কার্যক্রম। আওতা বা পরিধি। নীতির আওতা অত্যন্ত ব্যাপক, কারণ প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের ক্ষেত্রেই নীতি প্রযোজ্য হয়। আর নীতির তুলনায় কৌশলের আওতা অনেক সীমিত, কারণ সকল কার্যের ক্ষেত্রেই কৌশল প্রযোজ্য হয় না। প্রকৃতি। নীতির প্রকৃতি সার্বজনীন, ব্যাপক, প্রশাসনিক কার্যপ্রণালীর সাথে সম্পৃক্ত। আর কৌশলের প্রকৃতি হলো চতুরতামূলক, মানে চাতুরতার আশ্রয় নেয়া। উদ্দেশ্য। নীতির উদ্দেশ্য হলো কার্যাবলী সম্পাদনের নির্দেশনা প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট ফলাফল অর্জন করা। আর কৌশলের উদ্দেশ্য হলো বিশেষ কৌশল গ্রহণের মাধ্যমে সুনির্দিষ্ট পরিস্থিতি মোকাবেলা করা। নির্ভরতা। নীতি কখনো কৌশলের উপর নির্ভর করে না, বরং সংগঠনের মৌলিক দর্শন, চিন্তা, উদ্দেশ্য, আদর্শের উপর নির্ভর করে। কৌশল সর্বদা নীতির উপর নির্ভর করে। নীতির ব্যতিক্রম ঘটিয়ে কখনো কৌশল গ্রহণ করা যায় না। নীতি প্রতিষ্ঠানের উচ্চ প্রশাসন প্রণয়ন করে, আর কৌশল নীতির আওতায় নির্বাহী পর্যায়ে প্রণীত হয়। নীতির প্রভাব। নীতির দ্বারা প্রতিষ্ঠানের সকল কার্যাবলী ও কর্মক্ষেত্র
প্রভাবিত হয়। পক্ষান্তরে কৌশল দ্বারা বিশেষ অবস্থা দ্বারা কর্মক্ষেত্র প্রভাবিত হয়ে থাকে। পদ্ধতি: নীতির মাধ্যমে কার্যাবলী সম্পাদনের সাধারণ নির্দেশিকাগুলো স্থির করা হয়। অন্যদিকে কৌশলের মাধ্যমে বিশেষ পরিস্থিতি উত্তরণের বা বিশেষ সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। এই হলো আমাদের নীতি ও কৌশলের পার্থক্য। আমরা কৌশল বাস্তবায়ন চ্যাপ্টার শেষ করেছি। এরপরে আমরা যাব কৌশল মূল্যায়ন। ইনশাল্লাহ আমরা কৌশল মূল্যায়ন আগামী ক্লাসে দেখব। আগামী আলোচনায় আমরা কৌশল মূল্যায়ন সম্পর্কে দেখব। হয়তো আমাদের আর 2টা ক্লাস লাগতে পারে, তাহলে আমাদের আশা করি আমাদের এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কোর্সের সিলেবাসটা আমরা শেষ করতে পারবো। তোমরা বাসায় এগুলো একটু দেখো, বই বের করে একটু পড়লেই দেখলেই হয়ে যাবে, সহজ আছে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।